হ্যালো এভরিওয়ান, আমি রাজেশ দে, তোমাদের ফিজিক্স গাইড। তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই তোমাদের এই চ্যানেলে। তো আমরা ক্লাস 10 ভৌতবিজ্ঞান আলো চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। এটা হচ্ছে আলোর পার্ট 2। যারা যারা আলো প্রথম পড়ছো, যারা আলো সম্পর্কে তেমন ধারণা নেই, তাদেরকে আমি বলবো আগে পার্ট 1 দেখো। পার্ট 1 এর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা পার্ট 1টা আগে দেখো, তারপরে পার্ট 2 দেখবে। এবারে যারা যারা এই ভিডিওটা রিভিশন পারপাসে দেখছো, তারা কিন্তু এইখান থেকে স্টার্ট করতে পারো, কারণ পার্ট 1-এ আমি তেমন কিছু পড়াইনি। আলোর প্রতিফলনের বেসিক্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম দর্পণ কত প্রকারের হয়, প্রতিফলন কত প্রকারের হয়, গলীয় দর্পণের মধ্যে কি কি দর্পণ আছে, তারপরে গলীয় দর্পণের কিছু বেসিক সংজ্ঞা, কিছু বেসিক তথ্য নিয়ে কিছু বেসিক তথ্য আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা পার্ট 1-এ যতটা পড়িয়েছিলাম তারপর থেকে আলোচনা করব। আমরা গৌণ ফোকাস পর্যন্ত পড়েছিলাম, ফোকাস তল আর গৌণ ফোকাস পর্যন্ত পড়েছিলাম। এবারে গৌণ ফোকাসের পর থেকে আজকের আলোচনা আমরা শুরু করব। এবারে আমাদেরকে পড়তে হবে কোনো গলীয় দর্পণের ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মির জন্য বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দৈর্ঘ্যের সম্পর্ক। আবার দেখো, নোট করো, উপাক্ষীয় রশ্মির জন্য আমরা এখন যে সম্পর্কটা পড়ব সেটা শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্য ভ্যালিড। আর যেহেতু গলীয় দর্পণের ক্ষেত্রে আমরা R = 2F এই প্রমাণটা করব, তো গলীয় দর্পণের মধ্যে উত্তল দর্পণও আসছে, আবার অবতল দর্পণও আসছে। তাহলে প্রথমে আমরা অবতল দর্পণের জন্য প্রমাণটা করব, তারপরে আমরা উত্তল দর্পণের জন্য প্রমাণটা করব। ঠিক আছে? একটা কথা বারবার ধরে বলছি, এই যে R = 2F এই প্রমাণটা, এটা শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্য প্রযোজ্য। আর গলীয় দর্পণের ক্ষেত্রে দুটো দর্পণ আছে, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে উত্তল দর্পণ। তাহলে প্রথমে আমরা অবতল দর্পণের জন্য R = 2F এই প্রমাণটা করব। এইখানে যে উপাক্ষীয় রশ্মি লেখা আছে না, এই যে R = 2F এই প্রমাণটা শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্যই প্রযোজ্য। এটা যদি প্রান্তিক রশ্মি যদি হয়ে যেত, এটা যদি মার্জিনাল রে যদি হয়ে যেত, তাহলে কিন্তু R = 2F এই সম্পর্কটা কিন্তু এক্সিস্ট করে না। R = 2F শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্যই হয়। আমি যে এই কথাটা বললাম, এই কথাটা কিন্তু নোট ডাউন করে নেবে। ক্লাস 12-এ যারা জেই বা নিট নিয়ে পড়বে, সেখানে প্রান্তিক রশ্মির জন্য R = 2F যে হয় না, সেটা প্রমাণ করানো হয়। আর R এর সঙ্গে F এর কি সম্পর্ক প্রান্তিক রশ্মির জন্য বা মার্জিনাল রে এর জন্য, সেই সম্পর্কটাও তোমাদেরকে ক্লাস 12-এ পড়ানো হবে। আর যেহেতু প্রান্তিক রশ্মি তোমাদের সিলেবাসের মধ্যে এখন নেই, তাই জন্য শুধুমাত্র উপাক্ষীয় রশ্মির জন্য প্রমাণটা করলেই হবে। ঠিক আছে? তো চলো আগে আমরা অবতল দর্পণের জন্য প্রমাণটা করার চেষ্টা করি। ঠিক আছে? এটা হচ্ছে F, সাপোজ করো এটা হচ্ছে বক্রতা কেন্দ্র C, এটা হচ্ছে অবতল দর্পণ, তাই তো? এটা হয়ে গেল আমার অবতল দর্পণ, এটা হয়ে গেল ফোকাস, এটা হয়ে গেল আমার বক্রতা কেন্দ্র। এবার ধরা যাক একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে পড়লো। ঠিক আছে? আমরা জানি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে কোনো একটা রশ্মি যদি অবতল দর্পণে এসে যদি পড়ে, তাহলে প্রতিফলনের পর সেটা প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়, আর সেই বিন্দুটাকে অবতল দর্পণের ফোকাস বলা হয়। তো এটা হচ্ছে সেই ফোকাস। এবারে তুমি লক্ষ্য করে দেখো, প্রতিফলনের ধরন যাই হোক না কেন, সমস্ত ধরনের প্রতিফলন কিন্তু প্রতিফলনের সূত্রকে মেনে চলে। তো প্রতিফলনের সূত্রকে যাতে করে প্রতিফলনের সূত্রটা যাতে করে আমি অ্যাপ্লাই করতে পারি, তার জন্য আমাকে আপতন কোণ আর প্রতিফলন কোণটাকে একে দেখাতে হবে। আর আপতন কোণ বা প্রতিফলন কোণ যদি ড্র করতে হয়, তাহলে এই যে আপতন বিন্দু রয়েছে, এই আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। আর অভিলম্ব ড্র করতে গেলে আমাকে বক্রতা কেন্দ্র দিয়েই ড্র করতে হবে। ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? যদি আমাকে দেখো, প্রথম কথা, প্রতিফলনের ধরন যাই হোক না কেন,
সমস্ত ধরনের প্রতিফলনে কিন্তু প্রতিফলনের সূত্র কিন্তু মেনে চলে, সমস্ত ধরনের প্রতিফলনের সূত্র মেনে চলে। আর যাতে করে প্রতিফলনের সূত্র হোল্ড করে, তাহলে আমাকে প্রতিফলনের সূত্র হোল্ড করছে কিনা এটা যদি দেখাতে হয় বা প্রতিফলনের সূত্রকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আমাকে আপতন কোণ আর প্রতিফলন কোণ ড্র করতে হবে। আর আগের ভিডিওতে আমি আলোচনা করেছি, পার্ট 1-এ আমি আলোচনা করেছি যে আমাকে I = R যদি দেখাতে হয়, তাহলে আমাকে আপতন কোণ কি আর প্রতিফলন কোণ কোনটা দেখাতে হবে। আর আপতন কোণ প্রতিফলন কোণ ড্র করতে গেলেই আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। তাহলে দেখো, এটা হয়ে গেল আমার আপতিত রশ্মি, এটা হয়ে গেল আমার প্রতিফলিত রশ্মি। আর আপতিত রশ্মি অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ করে সেটাকে আপতন কোণ বলবো, আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সঙ্গে যে কোণ করে ওটাকে প্রতিফলন কোণ বলবো। আর প্রতিফলনের সূত্র বলছে আপতন কোণের মান প্রতিফলন কোণের সঙ্গে সমান হয়, তাহলে এটা যদি থিটা হয় এটাও থিটা হয়ে যাবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এইটা আর এইটা কিন্তু সমান্তরাল, আর এই যে ডটেড লাইন এটা কিন্তু ভেদকের মতো কাজ করেছে। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেলটাও আমার থিটাই হবে। কি বললাম বুঝতে পারলে? এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কেননা একান্তর কোণ অনুসারে। আমি ভাষাটা লেখাচ্ছি না, একান্তর কোণ অনুসারে এই কোণটা আর এই কোণটা সমান হবে। আচ্ছা, এটা তো মেরু, এই পি পয়েন্ট হচ্ছে মেরু। আচ্ছা, আর আমি এটাকে আমি সাপোজ করো ও নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এবারে তুমি দেখো ত্রিভুজ ও এফ সি। আচ্ছা, প্রথম কথা, এটা যেহেতু আমরা এই প্রমাণটা যেহেতু আমরা উপাক্ষীয় রশ্মির জন্য পড়েছি, দেখো এই প্রমাণটা যেহেতু আমি উপাক্ষীয় রশ্মির জন্য পড়েছি, তাহলে উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে উপাক্ষীয় রশ্মি কাকে বলে আমি আগের ভিডিওতে পড়িয়েছি। উপাক্ষীয় রশ্মি সেই সমস্ত রশ্মিকে বলবো যে রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করে আপতিত হবে, প্রধান অক্ষের সঙ্গে খুব অল্প কোণ করে আপতিত হবে, এবং যে রশ্মিগুলো মেরুর খুব কাছাকাছি এসে আপতিত হয়। তাহলে এটা যদি উপাক্ষীয় রশ্মি হয়, তাহলে অবশ্যই এই যে আপতন বিন্দু ওটা ওটা পি এর খুব কাছাকাছি অবস্থিত হবে। যেহেতু রশ্মিটা উপাক্ষীয় রশ্মি, তাহলে ও বিন্দু আর পি বিন্দু খুব কাছাকাছি বিন্দু হবে। তাহলে আমি ভাষা লেখাবো না, ভাষা তোমরা নিজেরা লিখবে। তোমরা যারা যারা প্রমাণটা এখানেই করতে চাইছো তাদেরকে আমি বলে দিচ্ছি যে লিখে রাখো, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে আপতন বিন্দু ও মেরু খুব কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু। তাহলে ও এবং পি এগুলো কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু, ঠিক আছে? তাহলে এই যে উপাক্ষীয় রশ্মি, এই যে উপাক্ষীয় রশ্মির জন্য ও এবং পি খুব কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু, খুব কাছাকাছি অবস্থিত, খুব কাছাকাছি অবস্থিত। আমি ওপি কে 0 ধরতে পারি, ওপি কে আমি 0 ধরতে পারি। বাস, এই কথাটা কিন্তু বুঝতে পারলেই গল্প শেষ। এবারে তুমি লক্ষ্য করে দেখো, ও এফ সি এই ত্রিভুজ থেকে পাই, ত্রিভুজ ও এফ সি থেকে পাই অ্যাঙ্গেল এফ ও সি, অ্যাঙ্গেল এফ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ সি ও, অ্যাঙ্গেল এফ সি ও। এটাকেই ব্র্যাকেটে লিখবে একান্তর কোণ। এই যে এইখানেই এটাকেই ব্র্যাকেটে লিখবে, এগুলো হচ্ছে একান্তর কোণ। এটাকে লিখতে পারো, এটা হচ্ছে আমার একান্তর কোণ, ঠিক আছে? আর এটা ইজ ইকুয়াল টু তুমি থিটা লিখে দিতে পারো, এটা ইজ ইকুয়াল টু তুমি থিটা লিখে দিতে পারো।
যেহেতু এই ত্রিভুজের এই দুটো কোণ সমান, তাহলে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু সমান হবে। তাহলে আমি বলতে পারি এফ ও ইজ ইকুয়াল টু এফ সি হবে। আমি বলতে পারি এফ ও ইজ ইকুয়াল টু এফ সি হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো, ও আর পি খুব কাছাকাছি অবস্থিত, অর্থাৎ ও আর পি বিন্দুকে আমি একটাই বিন্দু কনসিডার করতে পারি। আচ্ছা, এক কাজ করি, এইটাকে না খুব কাছাকাছি অবস্থিত, তো ও আর পি বিন্দু যদি খুব কাছাকাছি অবস্থিত হয়, তাহলে ও এফ ইজ ইকুয়াল টু পি এফ লিখতে পারি না? যদি ও আর পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত দুটো বিন্দু হয়, তাহলে ও আর পি বিন্দুকে আমি সেম বিন্দু বলতে পারি না? অবশ্যই বলতে পারি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি ও এফ ইজ ইকুয়াল টু পি এফ। আমি লিখতে পারি ও এফ ইজ ইকুয়াল টু পি এফ ইজ ইকুয়াল টু, আর পি এফ মানেই তো ফোকাস দৈর্ঘ্য। যেহেতু ও বিন্দু এবং পি বিন্দু খুব কাছাকাছি অবস্থিত দুটি বিন্দু, তাহলে ও এফ ইজ ইকুয়াল টু পি এফ লেখা যেতে পারে। আর পি এফ মানেই তো ফোকাস দৈর্ঘ্য, ঠিক আছে? এখন দেখো, ও এফ ইজ ইকুয়াল টু পি এফ ইজ ইকুয়াল টু এফ, এটা একটা সমীকরণ হলো। তাহলে এইটাকে আমি 1 নাম্বার সমীকরণ নাম দিলাম, এটাকে আমি 2 নাম্বার সমীকরণ নাম নিলাম। এবারে লিখছি ফ্রম 1 and 2, ফ্রম 1 and 2 আমি লিখতে পারি ও এফ, আমি লিখতে পারি ও এফ ইজ ইকুয়াল টু পি এফ ইজ ইকুয়াল টু এফ সি ইজ ইকুয়াল টু এফ লিখতে পারি, অর্থাৎ এটাও এফ এটাও এফ। এবারে বক্রতা কেন্দ্র, এবারে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র এফ সি ইজ ইকুয়াল টু পি এফ প্লাস এফ সি, পি এফ প্লাস এফ সি। আর এফ সি মানেই তো বক্রতা ব্যাসার্ধ আর, আর পি এফ মানেই তো এফ, আর এফ সি মানেই তো এফ। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে আর ইজ ইকুয়াল টু 2f, আর এটা আমার প্রমাণিত হয়ে গেল। সহজ জিনিস, আর এটা মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বোঝা গেছে? এটা মাধ্যমিকের জন্য আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রমাণটা মাধ্যমিকের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, ঠিক আছে? চলো নোট ডাউন করে নাও একটু। এবারে আমরা তো উপাক্ষীয় রশ্মির জন্য অবতল দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু 2f প্রমাণটা করলাম। এবারে আমরা করব উপাক্ষীয় রশ্মির জন্য উত্তল দর্পণের ক্ষেত্রে আর ইজ ইকুয়াল টু 2f প্রমাণটা। তাহলে প্রথমে আমাকে উত্তল দর্পণ ড্র করতে হবে। এই হলো আমার উত্তল দর্পণ, এটা হচ্ছে উত্তল দর্পণের মেরু, যেটাকে আমি পি দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে উত্তল দর্পণের ফোকাস, এফ দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র, সি দিয়ে প্রকাশ করব। একটা আলোক রশ্মি এসে পড়লো, একটা আলোক রশ্মি এসে পড়লো, সেটা অবশ্যই
ফোকাস থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাই তো আমি ডেফিনেশন পড়েছিলাম। কি ডেফিনেশন পড়েছিলাম? উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের ডেফিনেশন কি পড়েছিলাম আমরা? দেখা যাচ্ছে? না, ঠিক আছে। আমরা উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসের ডেফিনেশন কি পড়েছিলাম? যে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যদি কোনো একটা রশ্মি উত্তল দর্পণে যদি এসে পড়ে, তাহলে প্রতিফলনের পর সেটি প্রধান অক্ষের ওপর অবস্থিত যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকেই আমি উত্তল দর্পণের ফোকাস বলবো। আর দেখো এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাই জন্য এই বিন্দুটা হলো আমার উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস। এবারে আমাকে যদি এইখানে প্রতিফলনের সূত্র যদি লাগাতে হয়, তাহলে আমাকে আপতন কোণ আর প্রতিফলন কোণ ড্র করতে হবে। আমি এত ভেঙে ভেঙে কেন বলছি? বলছি? ডাইরেক্ট তো আমি চাইলে ড্র করে দিতে পারতাম। দেখো আমি চাই যাতে প্রমাণ তোমরা মুখস্থ না করো, প্রত্যেকটা ড্রয়িং করার পেছনে কারণটা কি এটা যদি বুঝতে পারো, তাহলে তোমাকে লং টার্মে কিন্তু আর কষ্ট করে প্র্যাকটিস করে মনে রাখতে হবে না। হ্যাঁ মানছি বুঝতে সময় বেশি লাগছে, যে জিনিসটাকে 3-4 মিনিটে বোঝানো সম্ভব সেই জিনিসটাকে আমি 10 মিনিট ধরে বোঝাচ্ছি, এতে করে ভিডিওর লেন্থ বাড়ছে, তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। কিন্তু বিশ্বাস করো এই জিনিসটা বারবার বলছি, এর কারণটা হচ্ছে প্রত্যেকটা ড্রয়িং এর পেছনে কারণটা আমি মেনশন করছি। যদি কারণটা মাথায় যদি ঢুকে যায়, তাহলে কিন্তু তোমাকে বারবার ধরে প্র্যাকটিস করে মনে রাখতে হবে না। একবার যদি বুঝে যাও আর 2-3 বার যদি বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে লং টার্মে তোমার কিন্তু এই প্রমাণটা মনে থাকবে। তো এইখানে যদি আমাকে প্রতিফলনের সূত্র যদি লাগাতে হয়, তাহলে আমাকে অবশ্যই আপতন কোণ আর প্রতিফলন কোণ ড্র করতে হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি ড্র করতে হয়, তাহলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। অভিলম্ব ড্র করতে গেলে অবশ্যই বক্রতা কেন্দ্র দিয়ে ড্র করতে হবে। দাঁড়াও, আসলে আমি তো স্কেলে করে মেপে একদম এই অর্ধেক মানে এই ডিস্টেন্সটা যা তার অর্ধেক এটা করিনি। যদি স্কেলে করে মেপে করতাম একদম মাঝ বরাবরই হতো। তোমরা যখন করবে তোমরা কিন্তু স্কেলে করে মেপে করবে। সাপোজ করো এই ডিস্টেন্সটা তুমি 8 সেন্টিমিটার বা 8 সেন্টিমিটার করলে, তাহলে একদম ফোকাসটাকে কিন্তু 4 সেন্টিমিটারেই বসাবে, কারণ প্রমাণটা করছি না r = 2f। তাহলে আরটা যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এফটা কিন্তু অবশ্যই 4 সেন্টিমিটার হবে। আরটা যদি 6 সেন্টিমিটার তুমি ড্র করো, তাহলে ফোকাসটা কিন্তু অবশ্যই তুমি 3 সেন্টিমিটার করবে, না হলে কিন্তু ছবিতে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, দেখো এবার আপতন কোণ কোনটা? এটা হয়ে গেল আপতন কোণ থিটা, এটা হলো প্রতিফলন কোণ থিটা। এবারে তুমি লক্ষ্য করে দেখো, এটা যদি থিটা হয়, এটা যদি থিটা হয়, তাহলে অবশ্যই এটাও থিটা হবে। কেন? কারণ এটা আর এটা হয়ে গেছে আমার প্যারালাল। এবারে তুমি লক্ষ্য করে দেখো, অরেঞ্জ আর গ্রিনের মধ্যে, আচ্ছা এক সেকেন্ড দেখো, এটা যদি থিটা হয়, তাহলে এটাও আমার থিটা হবে, এটাও আমার থিটা হবে। কেন না বিপ্রতীপ কোণ হিসাবে। কি বললাম বুঝতে পারলে? কেন আমি ইকুয়াল করছি সেটাই তোমাকে প্রমাণে লিখতে হবে। কেন আমি ইকুয়াল করছি তো সেটাই আমাকে প্রমাণে লিখতে হবে। তো আমি এই পয়েন্টটাকে ও কনসিডার করলাম, তুমি এটাকে এম, এটাকে তুমি এন নাম দিতেই পারো, কোনো অসুবিধা নেই। এবারে তুমি করবে, আচ্ছা এটাকে তুমি সাপোজ করো নাম দিলে এক্স, ঠিক আছে। এবার তুমি লিখবে, ভাষাটা কি লিখবে? এবার লিখবে অ্যাঙ্গেল এক্স ও এন, লিখবে অ্যাঙ্গেল এক্স ও এন ইজ ইকুয়াল টু
অ্যাঙ্গেল এক্স ও এন ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ ও সি। কেন এটা হলো? লিখবে ব্র্যাকেটে বিপ্রতীপ কোণ। ঠিক আছে, আবার তুমি লক্ষ্য করে দেখো, এই যে এইটা এটা সমান্তরাল, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল থিটা হবে। কেন? কারণ এই যে এটা ভেদকের মতো কাজ করছে। তুমি এটাও লিখবে অ্যাঙ্গেল এক্স ও এম, অ্যাঙ্গেল এক্স ও এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ও সি পি, অ্যাঙ্গেল ও সি পি। কেন না? তুমি লিখবে একান্তর কোণ। এই কারণগুলো তুমি মেনশন করবে। ঠিক আছে, এবারে আবার দেখো, এটা উপাক্ষীয় রশ্মির জন্য আমি কাজ করছি। আমি কাজটা কিন্তু উপাক্ষীয় রশ্মির জন্য করছি। উপাক্ষীয় রশ্মির জন্য কি হবে? এই উপাক্ষীয় রশ্মির জন্য, এই উপাক্ষীয় রশ্মির জন্য ও এবং পি খুব কাছাকাছি বিন্দু হবে। ও এবং পি খুব কাছাকাছি অবস্থিত, খুব কাছাকাছি অবস্থিত। এবারে এই ত্রিভুজ থেকে লক্ষ্য করে দেখো, এই ত্রিভুজটা করো, এখানে ত্রিভুজ ও এফ সি থেকে পাই ফ্রম ত্রিভুজ ও এফ সি, ফ্রম ত্রিভুজ ও এফ সি অ্যাঙ্গেল এফ ও সি, অ্যাঙ্গেল এফ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ও এফ, সি ও এফ। ঠিক আছে, তাহলে অবশ্যই এই বাহুটা আর এই বাহুটার দৈর্ঘ্য সেম হবে। তাহলে অতএব ও এফ ইজ ইকুয়াল টু এফ সি, ও এফ ইজ ইকুয়াল টু এফ সি। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ও আর পি বিন্দু যদি, ও আর পি যদি খুব কাছাকাছি বিন্দু হয়, তাহলে ও এফ ইজ ইকুয়াল টু পি এফ হবে। দাঁড়াও, ও এফ ইজ ইকুয়াল টু পি এফ হবে। এটা হচ্ছে একটা সমীকরণ, এটা হচ্ছে আমার 1 নাম্বার সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নাম্বার সমীকরণ। এবারে এখানে করো ফ্রম 1 and 2, এখানে করো ফ্রম 1 and 2 ও এফ, আচ্ছা পি এফ, পি এফ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ও এফ ইজ ইকুয়াল টু এফ সি। বাস, কাজ শেষ আমার। এটা ইজ ইকুয়াল টু এফ হবে, তাই তো? এবারে বক্রতা কেন্দ্র পিসি এখন করো। বক্রতা কেন্দ্র পিসি ইজ ইকুয়াল টু পিএফ প্লাস এফসি। পিসি ইজ ইকুয়াল টু কত হয়? আর হয়। পিএফ মানে কত হয়? এফ হয়। এফসি মানে কত হয়? এফ হয়। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হবে? 2f হবে। প্রমাণিত। সহজ প্রমাণ ছিল, কোনো কঠিন প্রমাণ ছিল না কিন্তু। চলো নেক্সট। এবারে কি করতে হবে বলো তো? আচ্ছা, এবারে কিছু ড্রয়িং, তোমাদেরকে অনেক ডায়াগ্রাম ড্র করতে হবে। আলো পড়তে এসেছো, ডায়াগ্রাম ড্র করবে না, তা করলে তো বাবু হবে না। তোমাকে ডায়াগ্রাম কিন্তু ড্র করতেই হবে। ডায়াগ্রাম মানে কি রকম? এখানে আপতিত রশ্মি যদি দিয়ে দেয়, তোমাকে প্রতিফলিত রশ্মিটা কিন্তু আঁকতে পারতে হবে। তো আমি সমস্ত ডায়াগ্রাম ড্র করা শেখাচ্ছি। এখন সমস্ত ডায়াগ্রাম যে ড্র হবে, সেগুলো বিশেষ কিছু রশ্মির উপরে তৈরি হবে। এখন কোন কোন রশ্মির উপরে বেস করে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডায়াগ্রাম গুলো ড্র করতে পারবো, সেই রশ্মিগুলো আগে আমাকে বুঝতে লাগবে। প্রথমে আমি
প্রথমে আমি অবতল দর্পণের জন্য শিখবো, তারপরে আমি উত্তল দর্পণের জন্য করব। হ্যাঁ, সবকটা অবতল দর্পণ। অবতল দর্পণ ট্রিক কি বোঝার? অবতল দর্পণ, অবতল মানে উত্তল মানে যেটা উঠে আছে, অবতল মানে যেটা ঢুকে আছে। অবতল দর্পণের ইংরেজি হচ্ছে কনকেভ। কেভ মানে কি? গুহা। গুহা মানে কি? গর্ত। যদি প্রতিফলক তলটা যদি গর্তে থাকে, প্রতিফলক তলটা যদি ঢুকে থাকে, তাহলে সেটা অবতল দর্পণ। এটাই বোঝার ট্রিক। আর ডেফিনেশন কি আগের ভিডিওতে ভালো করে বলা আছে। এবারে দেখলে ফোকাসটা আঁকতেই ভুলে গেছি, তা ছাড়ো। সাপোজ করো একটা রশ্মি এই দিক দিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমার মেরু পি, এটা হচ্ছে আমার ফোকাস এফ, এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র সি। আমি কিন্তু সিটাকে একদম সেই বক্রতা কেন্দ্র জিওমেট্রিক্যালি কিন্তু করিনি, আন্দাজে একটা সি বসিয়ে দিয়েছি। শুধু একটা জিনিস খেয়াল রাখবে, যাতে করে ফোকাল লেন্থটা অর্ধেক হয়, সরি ফোকাল লেন্থটা যেন বক্রতা ফোকাল লেন্থটা বা ফোকাস দৈর্ঘ্যটা যেন বক্রতা ব্যাসার্ধের যেন দুগুণ হয়, সরি বক্রতা ব্যাসার্ধটা যেন ফোকাস দৈর্ঘ্যের দুগুণ হয়। আর ইজ ইকুয়াল টু 2f, এই রিলেশনটা মেনটেন করেই কিন্তু সমস্ত ছবি ড্র করবে। আমি কি বলছি বুঝতে পারছো? লক্ষ্য রাখবে যেন বক্রতা কেন্দ্র, সরি বক্রতা ব্যাসার্ধটা যেন ফোকাস দৈর্ঘ্যের যেন দুগুণ হয়। কি বললাম? বক্রতা ব্যাসার্ধ যাতে করে ফোকাস দৈর্ঘ্যের যাতে করে দুগুণ হয়। ঠিক আছে, তো এটা হলো মেরু পি, এটা হলো ফোকাস দৈর্ঘ্য, ফোকাল লেন্থ ফোকাস এফ, এটা হলো বক্রতা কেন্দ্র সি। কি বললাম? যেন বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের যেন দুগুণ হয়। এটা হলো আমার মেরু ও, এটা হলো ফোকাল ফোকাল পয়েন্ট বা ফোকাস, এটা হলো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু পি, ফোকাস, বক্রতা কেন্দ্র পি এফ সি, পি এফ সি। ঠিক আছে, একটা রে সাপোজ করো এই দিক বরাবর এলো, একটা রে সাপোজ করো এই দিক বরাবর এলো, একটা রে সাপোজ করো
এই দিক বরাবর এলো। একটা রে সাপোজ করো এই দিক বরাবর এলো। একটা রে সাপোজ করো এই দিক বরাবর এলো। একটা রে সাপোজ করো এই দিক বরাবর এলো। এই দিক বরাবর এলো। প্রত্যেক ক্ষেত্রে তোমাকে প্রতিফলিত রশ্মিটা কোন দিকে যাচ্ছে সেটা তোমাকে ভেবে পরে করতে হবে। আমি যদি এমসিকিউ, যদি তুমি অফলাইনে পড়তে, আমি কিন্তু এমসিকিউ হিসাবে তোমাকে এই অঙ্কগুলো করতে দিতাম বা এই ডায়াগ্রামগুলোকে কমপ্লিট করতে বলতাম। কি করে করবে একটা দেখাচ্ছি। আমরা জানি অবতল দর্পণের ক্ষেত্রে কোন রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে যদি আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর, অবতল দর্পণ থেকে প্রতিফলনের পর অবশ্যই সেই প্রতিফলিত রশ্মি কিন্তু প্রধান অক্ষের উপরে ফোকাস দিয়ে যাবে, বা সেটা ফোকাস দিয়ে যাবে। প্রধান অক্ষের উপরে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, সেটা হচ্ছে ফোকাস। তার মানে অবতল দর্পণের ক্ষেত্রে কোন রশ্মি যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে পড়ে, তাহলে অবতল দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, আলোটা এই দিকে এসেছিল, দিয়ে ফোকাস দিয়ে গেল। আলোটা যদি ফোকাস দিয়ে যেত তাহলে অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে হয়ে যেত। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আপতিত আলোক রশ্মি দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে যাচ্ছে। তাহলে এমন একটা রশ্মি যেটা ফোকাস দিয়ে যাচ্ছে, সেটা অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে হয়ে যাবে। তুমি লক্ষ্য করে দেখো এই অঙ্কটাতে বা এই ডায়াগ্রামে একটা রশ্মি ফোকাস দিয়ে গেছে, তাহলে অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর সেটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? এই দুটো জিনিস তো তুমি বাই ডেফিনেশন বলে দিলে। এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে তুমি কি করে অঙ্কটা করবে, সরি এটার ক্ষেত্রে তুমি ডায়াগ্রামটা কি করে কমপ্লিট করবে? এটা তো তোমার লয়ের বাইরে আসছে, মানে তোমার ওই ফোকাসের ডেফিনেশনের বাইরে এই ছবিটা চলে এসেছে। কি করে করবে? যদি কোনো রে তোমার যদি সেটা অজানা হয়, তাহলে সেইখানে তোমাকে যদি প্রতিফলিত রশ্মিটাকে ড্র করতে বলে, তোমাকে কিন্তু প্রতিফলনের সূত্র দিয়েই যেতে হবে। আর প্রতিফলনের সূত্র তোমাকে যদি অ্যাপ্লাই করতে হয়, তাহলে আবার আপতন কোণ প্রতিফলন কোণ আমাকে ড্র করতে হবে। আপতন কোণ আর প্রতিফলন কোণ যদি ড্র করতে হয়, তাহলে আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে। আর আপতন বিন্দুতে অভিলম্ব তোমাকে যদি ড্র করতে হয়, তাহলে সেটা অবশ্যই বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। এবার অনেকের মনে ডাউট আছে, স্যার বক্রতা কেন্দ্র দিয়েই কেন যাবে? তাহলে এক কাজ করি, আমি দেখাচ্ছি কেন বক্রতা কেন্দ্র দিয়ে যাবে। সাপোজ করো এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে? সাপোজ করো কি সার্কেলই তো। এবারে আমি এই পয়েন্টের মধ্য দিয়ে, এই পয়েন্ট পি এর মধ্য দিয়ে আমি লম্ব ড্র করতে চাইছি। লম্ব ড্র করতে গেলে কি করতে হবে? তুমি আগে পি পয়েন্ট বরাবর একটা স্পর্শক ড্র করো। পি পয়েন্ট বরাবর একটা স্পর্শক ড্র করো। স্পর্শকটা কি হয়েছে? হয়েছে স্পর্শক? স্পর্শক হয়েছে। এবারে তুমি দেখো এর সঙ্গে লম্ব হবে একটা পয়েন্ট। এর এই স্পর্শকের সঙ্গে লম্ব যদি কোনো পয়েন্টকে ড্র করতে হয়, সেটাকে অবশ্যই কেন্দ্র দিয়ে যেতে হয়। লম্ব হয়েছে? একদম দেখো লম্ব হয়েছে। এই যে লম্ব হয়েছে। সাপোজ করো আমাকে যদি এই পয়েন্ট বরাবর যদি আমাকে এই পয়েন্ট বরাবর যদি আমাকে লম্ব ড্র করতে বলতো, তাহলে আগে আমাকে স্পর্শক ড্র করতে হবে।
এবারে এই পয়েন্ট বরাবর আমাকে যদি মানে এই পয়েন্টে যদি লম্ব টানতে হয় তাহলে অবশ্যই সেটা স্পর্শকের সঙ্গে লম্ব হবে। হয়েছে লম্ব, এটা লম্ব হয়েছে। সিমিলারলি আমাকে যদি এই পয়েন্টে লম্ব যদি টানতে হয়, আমাকে যদি এক্স্যাক্টলি এই পয়েন্টে যদি লম্ব টানতে হয়, তাহলে আগে আমাকে এইখানে স্পর্শক ড্র করতে হবে। দিয়ে বুঝতে পারছো? তাহলে কোনো পয়েন্টে যদি আমাকে লম্ব ড্র করতে হয় সেটা অবশ্যই কেন্দ্র দিয়েই কিন্তু যায়। কি বললাম বোঝা গেছে? এই জিনিসটা খেয়াল রাখবে। এইটা বুঝতে পারলেই তুমি বুঝে যাবে যে কেন এই পয়েন্টে লম্ব টানতে গেলে আমাকে বক্রতা কেন্দ্র দিয়ে যেতে হবে। কারণ বক্রতা কেন্দ্র মানেই এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়, তাই না? আর এই পয়েন্টটা লম্ব তো অলরেডি ড্র করাই আছে, কারণ এই যে লাইন, এই লাইনটাই তো আমার লম্বের মতো কাজ করছে, তাই না? তাহলে এখানে এটা হয়ে গেল আমার লম্ব, এখানে এটা সরি এটা হয়ে গেল আপতন কোণ থিটা। কি বললাম বুঝতে পারলে? তাহলে প্রতিফলন কোণকে যদি আমাকে ড্র করতে হয় তাহলে এই কোণের সঙ্গে সমান করে এই কোণের সঙ্গে সমান করে প্রতিফলন কোণটা আমাকে ড্র করতে হবে। এটা হয়ে গেছে থিটা, প্রতিফলিত রশ্মি হয়ে গেল। বোঝা গেছে? এবারে আমাকে এই রশ্মিটার জন্য প্রতিফলিত রশ্মি আমাকে ড্র করে দেখাতে হবে। কি করে দেখাবো? দেখো, যেহেতু এই রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে গেছে, তার মানে এই রশ্মিটা লম্বভাবে আপতিত হয়েছে। আর এইখানে যদি আমি লম্ব ড্র করতে চাই, লম্বটা নিশ্চয়ই বক্রতা কেন্দ্র দিয়েই যাবে। তাহলে এখানে আপতন কোণ কত? আপতন কোণ 0। এইখানে আপতন কোণ I ইজ ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে প্রতিফলন কোণ R ইজ ইকুয়াল টু এখানে আমার 0ই আসবে। কি বললাম বোঝা গেছে? এবারে এই আপতিত রশ্মির জন্য আমাকে যদি প্রতিফলিত রশ্মিকে যদি ড্র করে দেখাতে হয়, তাহলে কি করে ড্র করে দেখাবো? এটাও তো আমার আননোন রে। আননোন রে এর ক্ষেত্রে যদি আমাকে প্রতিফলিত রশ্মিকে যদি ড্র করে দেখাতে হয়, তাহলে অবশ্যই আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে। এই নাও আপতন বিন্দুতে অভিলম্ব, দিয়ে আপতন কোণ আঁকো থিটা, এর সঙ্গে সমান করে প্রতিফলন কোণ আমাকে আঁকতে হবে। এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। বোঝা গেছে? এবারে এইটা কি হবে এটা তুমি নিজে করবে, আমি আর করে দেখাবো না, ঠিক আছে? সেম নিয়ম, এটা করে দেখালাম যেভাবে, এটা যেভাবে করে দেখালাম এটাও কিন্তু আমার সেভাবেই হবে। বোঝা গেছে? চলো, তাহলে এই ছবিগুলো যদি ভালো করে বুঝতে পারো তুমি যে কোনো ডায়াগ্রাম ইজিলি ড্র করতে পারবে। এবারে সেম ছবি আমাকে, এই যতগুলো ছবি আঁকা শিখলাম সেম ততগুলো ছবি আমাকে উত্তল দর্পণের জন্য করে দেখাতে হবে, ঠিক আছে? তো চলো উত্তল দর্পণের জন্য করা যাক।
এটার জন্য হয়তো বেশি ডায়াগ্রাম আঁকা হয়তো পসিবল হবে না। চলো এইটা হয়ে গেল ফোকাস, বক্রতা কেন্দ্র, ফোকাস, বক্রতা কেন্দ্র, ফোকাস, বক্রতা কেন্দ্র, ফোকাস, বক্রতা কেন্দ্র বা সেন্টার অফ কার্ভেচার। বোঝা গেছে? এবারে একটা রে এই দিক বরাবর এলো, একটা রে এই দিক বরাবর এলো, একটা রে দাঁড়াও, এই দিক বরাবর এলো, একটা রে এই দিক বরাবর এলো, একটা রে এই দিক বরাবর এলো। তোমাকে প্রত্যেকটা রশ্মির জন্য প্রতিফলিত রশ্মিকে আমাকে ড্র করে দেখাতে হবে। তোমরা প্রত্যেকে ভালোভাবে জানো, আগের ভিডিও যারা ভালো করে দেখেছো সেখানে উত্তল দর্পণের ফোকাস কাকে বলে সেটা পড়ানো হয়েছিল। যদি কোনো রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে যদি কোনো উত্তল দর্পণে যদি এসে পড়ে, তাহলে উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হওয়ার পর সেটা একটা প্রধান অক্ষের ওপর অবস্থিত নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, যে বিন্দুটাকে ফোকাস বলে। তাহলে যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এলো সেটা প্রতিফলনের পর ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হবে। আর যেহেতু ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে তুমি এটাকে এভাবে ড্র করতে পারো। যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এসে প্রতিফলনের পর সেটা ফোকাস দিয়ে অপসৃত হচ্ছে বলে মনে হয়, তাহলে যে রশ্মিটা ফোকাসে যে রশ্মিটা ফোকাস বিন্দুগামী যাচ্ছিল সেটা উত্তল দর্পণ কর্তৃক প্রতিফলিত হয়ে সেটা অবশ্যই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল বরাবর প্রতিফলিত হবে। মানে প্রতিফলিত রশ্মিটা অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে যাবে। হলো? বোঝা গেছে? এবারে এইখানে লক্ষ্য করে দেখো, যে রশ্মিটা বক্রতা কেন্দ্র বরাবর আসছিল, আমাকে যদি এখন অভিলম্ব যদি ড্র করতে হয়, তাহলে অবশ্যই সি বিন্দু দিয়ে অভিলম্ব ড্র করতে হবে। এটাই হচ্ছে আমার অভিলম্ব। তুমি লক্ষ্য করে দেখো, এখানে আপতন কোণের মান 0 ডিগ্রি, অর্থাৎ এটা হচ্ছে লম্ব হবে আপতনের ক্ষেত্রে। এখানে যেহেতু আপতন কোণের মান 0 ডিগ্রি, যেহেতু I ইজ ইকুয়াল টু 0, তাহলে অবশ্যই R ইজ ইকুয়াল টু 0 হবে। আলোক রশ্মি যে দিক বরাবর এসেছিল সেই দিক বরাবরই কিন্তু আলোক রশ্মিটা ব্যাক করবে। বোঝা গেছে? এবারে এটা হচ্ছে আমার আননোন রশ্মি, আমি জানি না, তাহলে এইখানে আমাকে প্রতিফলনের সূত্র লাগাতে হবে। আর প্রতিফলনের সূত্র যদি লাগাতে হয় তাহলে আপতন কোণ আর প্রতিফলন কোণ এগুলো আমাকে ড্র করতে হবে। আপতন কোণ যদি ড্র করতে হয় তাহলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। এই নাও আপতন বিন্দুতে অভিলম্ব, আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করা হয়েছে। এবার আমাকে আপতন কোণ ড্র করতে হবে, এটা হচ্ছে থিটা আপতন কোণ। তাহলে এর সঙ্গে সমান করে আমাকে প্রতিফলন কোণ ড্র করতে হবে। চলো
হলো প্রতিফলন কোণ, এটাও হয়ে যাবে থিটা। তাহলে এটা প্রতিফলিত রশ্মিকে আমি ড্র করে দেখাতে পারলাম। আমি তোমাকে বাড়িতে একটা কাজ দিচ্ছি, সাপোজ করো রশ্মিটা একটা রশ্মি এরকম এসছে, সাপোজ করো রশ্মি এরকম এসছে। এর ক্ষেত্রে তুমি প্রতিফলিত রশ্মিটা কি করে ড্র করবে? সেম নিয়ম, আমাকে এটা হচ্ছে আননোন রশ্মি, তাহলে আমাকে সি বিন্দুগামী মানে আমাকে আপতন বিন্দুতে লম্ব ড্র করতে হবে, আমাকে আপতন বিন্দুতে লম্ব ড্র করতে হবে। এই নাও লম্ব, এই নাও লম্ব, এটা হয়ে গেল আপতন কোণ। তাহলে প্রতিফলন কোণ ড্র করতে গেলে এর সঙ্গে সমান প্রতিফলন কোণ ড্র করতে হবে। এটা হয়ে গেল আপতন কোণ থিটা, এটা হয়ে গেল প্রতিফলন কোণ থিটা। তাহলে এটা হয়ে গেল প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, এরকম করে তুমি নিজে প্রশ্ন বানাও, নিজে অ্যান্সার করো। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি শিখবে। আমার কাজ হচ্ছে বোঝানো, বোঝানো হয়ে গেছে। আই থিঙ্ক তোমরা এবারে ইন্টারেস্ট পাচ্ছ, আর ইন্টারেস্ট যদি পাও তাহলে প্লিজ একটু পরিশ্রমটা করে নাও, কারণ পরিশ্রম না করলে তোমার শেখা কিন্তু ইনকমপ্লিট থাকবে। বোঝা গেছে? চলো এবারে এবারে তোমাকে বস্তু এবং তার প্রতিবিম্ব ড্র করা শেখাবো। না ছাড়ো ছাড়ো, নর্মাল দর্পণ ড্র করি আগে। সমতল দর্পণ, দেখো যাবতীয় কিছু আপতিত রশ্মি দর্পণের এই দিক বরাবর থাকবে, যাবতীয় কিছু প্রতিফলিত রশ্মি দর্পণের এই দিক বরাবর থাকবে। মানে দর্পণের চকচকে দিক যেটা, দর্পণের মসৃণ দিক যেটা, সেইখানে আপতিত রশ্মি থাকবে, সেইখানেই প্রতিফলিত রশ্মি থাকবে। কি বললাম বোঝা গেছে? যদি না, তোমাকে একটা এক্সাম্পল দিয়ে ছাড়ো। ধরো এইখানে একটা বস্তু আছে, সাপোজ করো এটা হচ্ছে একটা বস্তু। ঠিক আছে, তাহলে এর প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে। তুমি যখন আয়নায় নিজের মুখ দেখো তখন তোমার থেকে আয়নার যা দূরত্ব, তোমার প্রতিবিম্বের থেকে আয়নার তাই দূরত্ব হয়। মানে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্ব দূরত্ব হয়। এই প্রমাণটা তোমাদের ক্লাস 10-এ লাগবে না, তাই জন্য করে দেখাইনি। না হলে আমি করে দেখাতাম, না হলে তোমাদের ভিডিও বেকার বড় হবে, তোমাদেরই কিন্তু অধৈর্য আসবে। ধরে নাও, ধরে নাও কি তুমি জানো কিন্তু প্রমাণটা হয়তো জানো না, তুমি আপাতত এটুকু মুখস্থ রেখে দাও যে সমতল দর্পণের ক্ষেত্রে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব কিন্তু ইকুয়াল হয়। ঠিক আছে, এবারে আমাকে যদি রে ডায়াগ্রাম দেখে আমাকে যদি দেখাতে হয় না সত্যিকারেরই রশ্মিটা এই দিক বরাবর ছিল, সেই ক্ষেত্রে সত্যিকারেরই প্রতিবিম্বটা এইখানে তৈরি হয়েছে, তাহলে আমাকে রে ডায়াগ্রাম ড্র করতে হবে। একটা রশ্মি এই দিকে এসে আপতিত হলো, এইখানে যদি প্রতিফলনের সূত্র লাগাতে হয় তাহলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। এই না অভিলম্ব,
ড্র করলাম অভিলম্ব। তাহলে এইটা হয়ে গেল আমার আপতন কোণ, এটা হয়ে গেছে আপতন কোণ থিটা। তাহলে এর সঙ্গে সমান করে আমাকে প্রতিফলিত রশ্মি আঁকতে হবে। এবার তুমি যদি এইখানে যদি চোখ রাখো তোমার মনে হবে, আচ্ছা ছেড়ে দাও, আরেকটা রশ্মি এই দিক বরাবর যাচ্ছে, সাপোজ করো একটা রশ্মি এই দিক বরাবর গেল, এটা হচ্ছে লম্বভাবে আপতিত হয়েছে। যেহেতু লম্বভাবে আপতিত হয়েছে তাহলে আপতন কোণের মান 0 ডিগ্রি, তাহলে যে দিক বরাবর রশ্মিটা এসেছিল সেই দিক বরাবর রশ্মিটা ব্যাক করে যাবে। এবার আমি যদি চোখটা রাখি আমার মনে হবে রশ্মিটা আমার এইখান থেকে আসছে, এইখানে যদি চোখ রাখি আমার মনে হবে রশ্মিটা আমার এখান থেকে আসছে। কি বললাম বুঝতে পারলে? আবার যদি আরেকটা রশ্মি যদি এইদিকে এসে পড়তো আর এইখানে যদি আমি চোখ রাখতাম, এবার যদি আমি দেখো এখানে যদি চোখ রাখি তাহলে আমার মনে হবে রশ্মিটা কিন্তু এইখান থেকে আসছে, তাহলে এইখানে আমার ইমেজ তৈরি হলো। তাহলে এইখানে আমার ইমেজ তৈরি হলো। এটা হয়ে গেল আমার অবজেক্ট। এবারে তুমি একটা কথা আমাকে বলো, আমার মনে হচ্ছে প্রতিফলিত রশ্মিটা এই বিন্দু থেকে আসছে। তুমি লক্ষ্য করে দেখো এইখানে যে রশ্মিগুলো সেগুলো কিন্তু ছড়িয়ে পড়ছে, রশ্মিগুলো সেগুলো ছড়িয়ে পড়ছে। তার মানে ছড়িয়ে পড়লে আমি বলেছিলাম যদি ছড়িয়ে পড়ে একটা বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হচ্ছে তাহলে এই রশ্মিগুলোকে অপসারী রশ্মি বলা হয়, আর এই অপসারী রশ্মিগুলো এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে। এবারে একটা কথা বলো, সত্যিকার আমার মনে হচ্ছে এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, আমার কিন্তু মনে হচ্ছে এটা এই বিন্দু থেকে অপসৃত হচ্ছে, কিন্তু সত্যিকারের কি রশ্মিগুলো এই বিন্দু থেকে আসছে? সত্যিকারে কি প্রতিফলিত রশ্মিগুলো এই বিন্দু থেকে আসছে? সত্যিকারে তো প্রতিফলিত রশ্মিগুলো এই বিন্দু থেকে আসছে না, তাই জন্য আমি ডটেড লাইন দিয়ে প্রকাশ করেছি। এবারে একটা কথা বলো, এইখানে যদি আমি পর্দা রাখতাম, এখানে যদি পর্দা রাখতাম তাহলে এইখানে কি আমার প্রতিবিম্ব তৈরি হতো? এইখানে যদি পর্দা রাখতাম এইখানে কি আমার প্রতিবিম্ব তৈরি হতো? অ্যান্সারটা হচ্ছে না, প্রতিবিম্ব তৈরি হতো না। কেন? কারণ আমার মনে হচ্ছে যে প্রতিফলিত রশ্মিগুলো এই বিন্দু থেকে আসছে, কিন্তু এই বিন্দু থেকে তো আসেনি। রশ্মিটা তো ঢোকা পসিবলই নয়। প্রতিফলনের সংজ্ঞাতেই বলা হয়েছিল যে প্রতিফলন মানেই রশ্মির বাউন্স ব্যাক, রশ্মিটা যে মাধ্যম থেকে এসেছিল সেই মাধ্যমেই ফেরত পাঠিয়ে দেওয়া হলো। রশ্মিগুলো এই মাধ্যম থেকে আসছিল, এই মাধ্যমে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তাহলে এখানে রশ্মির যাওয়া পসিবলই নয়। তাই জন্য এই প্রতিবিম্বটাকে এই প্রতিবিম্বটাকে পর্দায় ফেলাই যাবে না। আর পর্দায় যে প্রতিবিম্বকে ফেলা যায় না সেগুলোকে আমরা অসৎ প্রতিবিম্ব বলি। সৎ প্রতিবিম্ব কি অসৎ প্রতিবিম্ব কি ক্লাস 8-এ পড়ানো হয় তোমাদের। সৎ প্রতিবিম্ব মানে পর্দায় যে প্রতিবিম্বটা তৈরি হয় বা পর্দায় যে প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যায় সেটাকে সৎ প্রতিবিম্ব বলবো, আর যে প্রতিবিম্বটাকে পর্দায় ফেলা যায় না সেটাকে অসৎ প্রতিবিম্ব বলবো, বা যে প্রতিবিম্ব পর্দায় তৈরি হয় সেটাকে সৎ প্রতিবিম্ব বলবো, যে প্রতিবিম্ব পর্দায় তৈরি হতে পারে না সেটাকে অসৎ প্রতিবিম্ব বলবো। তাহলে এটা হয়ে গেল অসৎ প্রতিবিম্ব। তাহলে এটা হয়ে গেছে আমার অসৎ প্রতিবিম্ব, বা এই ইমেজটাকে আমি বলতে পারি, এই ইমেজটাকে বলতে পারি ভার্চুয়াল ইমেজ। একটা কথা খেয়াল রাখবে, অসৎ মানেই ভার্চুয়াল। কি বললাম বুঝতে পারলে? অসৎ মানেই ভার্চুয়াল। এবারে তোমাকে মনে রাখার ট্রিক বলছি, তুমি লক্ষ্য করে দেখো দর্পণের এই সাইডে না আছে আপতিত রশ্মির অস্তিত্ব, না আছে প্রতিফলিত রশ্মির অস্তিত্ব। দর্পণের এই সাইডে না আছে আপতিত আলোর অস্তিত্ব, না আছে প্রতিফলিত রশ্মির অস্তিত্ব। অর্থাৎ দর্পণের ঘষা সাইডে কোনোদিনও আলোর যাওয়া পসিবিলিটিই নেই। দর্পণের ঘষা সাইডে আলো যাওয়ার কোনো পসিবিলিটিই নেই। তাই জন্য দর্পণের এই সাইডটাকে ভার্চুয়াল সাইড বলা হয়।
এই জন্য দর্পণের এই সাইডটাকে ভার্চুয়াল সাইড বলা হয়। দর্পণের এই সাইডটাকে ভার্চুয়াল সাইড বলা হয়। এই সাইডটাই হচ্ছে ভার্চুয়াল সাইড। দাঁড়াও, এই সাইডটাই হচ্ছে ভার্চুয়াল সাইড। আর যেহেতু আপতিত রশ্মির অস্তিত্ব বলো বা প্রতিফলিত রশ্মির অস্তিত্ব বলো দর্পণের চকচকে সাইডের দিকে থাকে, তাই জন্য এই সাইডটাকে বলা হয় রিয়েল সাইড। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই যে অবজেক্টটা তৈরি হলো সেটা আমার রিয়েল অবজেক্ট হলো। রিয়েল সাইডে যদি অবজেক্ট থাকে তাহলে সেটাকে রিয়েল অবজেক্ট বলবো, ভার্চুয়াল সাইডে যদি ইমেজ থাকে সেটাকে ভার্চুয়াল ইমেজ বলবো। তাহলে সমতল দর্পণ রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ তৈরি করে। রিয়েল অবজেক্ট, রিয়েল মানে কি? রিয়েল মানে হয়ে যাবে সদ, রিয়েল মানে হয়ে যাবে সদ, অবজেক্ট মানে হচ্ছে বস্তু। রিয়েল মানে হচ্ছে, রিয়েল মানেই হচ্ছে সদ, ঠিক আছে? চলো, তাহলে সৎ বস্তু মানে বুঝলে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার অসৎ বস্তুও তো হয়, আমি শুনেছি অসৎ বস্তু হয়। অসৎ বস্তু মানে কি? অসৎ বস্তু মানেটা কি দেখো বোঝাচ্ছি, অসৎ বস্তু মানে কি। দেখো আগে লিখে দিই, দর্পণের এই সাইডটা হচ্ছে আমার রিয়েল সাইড, এই সাইডটা হচ্ছে আমার ভার্চুয়াল সাইড। এবার সাপোজ করো রশ্মি, ঠিক আছে? ডাইরেকশনটা ভুল দিয়ে দিলাম। দর্পণ যদি না থাকতো রশ্মিটা এই বিন্দুতে মিলিত হতো,
দর্পণ যদি না থাকতো রশ্মিটা এখানে মিলিত হতো, তার আগে আমি দর্পণটা রেখে দিয়েছি, তাহলে রশ্মির পক্ষে মিলিত হওয়া কিন্তু আর সম্ভব হয়নি। এখন এখন যদি আমাকে প্রতিফলিত রশ্মিকে যদি ড্র করতে হয়, তাহলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। না অভিলম্ব। এবার আপতন কোণের সঙ্গে সমান করে আমাকে প্রতিফলন কোণ ড্র করতে হবে। দেখো এটা হচ্ছে আপতন কোণ থিটা, এটা হচ্ছে প্রতিফলন কোণ থিটা, এটা হলো আপতন কোণ আলফা, এটা হচ্ছে প্রতিফলন কোণ আলফা। এবার দেখো এই যে এটা তো প্রতিফলিত রশ্মি, এই দুটো তো প্রতিফলিত রশ্মি, তাহলে এইখানে আমার কি তৈরি হয়েছে? এইখানে আমার প্রতিবিম্ব তৈরি হয়েছে। কার প্রতিবিম্ব তৈরি হয়েছে? এইখানে এই বস্তুটির প্রতিবিম্ব তৈরি হয়েছে। কি বলছি বুঝতে পারছো? এখন এইটা তো আমার অবজেক্ট, এটা তো আমার অবজেক্ট, যেহেতু এই অবজেক্ট এখন ভার্চুয়াল সাইডে আছে, তাহলে এই অবজেক্ট হয়ে গেল আমার ভার্চুয়াল অবজেক্ট, এই অবজেক্ট হয়ে গেল আমার ভার্চুয়াল অবজেক্ট। যেহেতু এই অবজেক্ট রিয়েল সাইডে আছে, তাহলে এই ইমেজটা যেহেতু রিয়েল সাইডে আছে, তাহলে এইটা হয়ে গেল আমার রিয়েল ইমেজ। ঠিক আছে। ভার্চুয়াল অবজেক্ট মানে কি? বাংলা এটাকে ভার্চুয়াল মানে সৎ বস্তু বলবো। রিয়েল মানে কি? অসৎ প্রতিবিম্ব বলবো। ঠিক আছে। অসৎ মানে হচ্ছে রিয়েল, সৎ মানে হচ্ছে ভার্চুয়াল। কেন ভার্চুয়াল? তুমি লক্ষ্য করে দেখো, বস্তুটার তো অস্তিত্ব নেই, দর্পণ না থাকলে এইখানে আমার প্রতিবিম্ব তৈরি হতো। বোঝা গেছে? এবারে আমি যদি এইখানে পর্দা রাখি, এইখানে যদি আমি একটা পর্দা রাখি, তাহলে এই পর্দায় আমার প্রতিবিম্ব তৈরি হবে তো? এই পর্দায় আমার প্রতিবিম্ব তৈরি হবে তো? অবশ্যই পর্দায় আমার প্রতিবিম্ব তৈরি হবে। আর পর্দায় যদি প্রতিবিম্ব তৈরি হয়, সেটাকে আমি রিয়েল ইমেজ বলি বা সৎ প্রতিবিম্ব বলি, বাস তৈরি হয়েছে। তাহলে আমার তোমাকে বোঝানোর উদ্দেশ্য ছিল যে রিয়েল অবজেক্ট হতে পারে, রিয়েল ইমেজ হতে পারে, ভার্চুয়াল অবজেক্ট হতে পারে, ভার্চুয়াল ইমেজ হতে পারে। যদি আমার অবজেক্ট রিয়েল সাইডে থাকে তাহলে সেটাকে রিয়েল অবজেক্ট বলবো, যদি আমার ইমেজ রিয়েল সাইডে থাকে তাহলে সেটাকে রিয়েল ইমেজ বলবো, আর যদি অবজেক্ট ভার্চুয়াল সাইডে থাকে সেটাকে ভার্চুয়াল অবজেক্ট বলবো, আর যদি ইমেজ ভার্চুয়াল সাইডে থাকে তাহলে ইমেজটাকে ভার্চুয়াল ইমেজ বলবো। বাস এইটুকু জিনিস। এখন আবার একটা এখান থেকে একটা এমসিকিউ কিন্তু নিতে আসে যে দেখো, সমতল দর্পণ রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ তৈরি করলো, আবার সমতল দর্পণ ভার্চুয়াল অবজেক্টের রিয়েল ইমেজ তৈরি করলো। তাহলে সমতল দর্পণ রিয়েল অবজেক্টের ভার্চুয়াল ইমেজ তৈরি করে, আর ভার্চুয়াল অবজেক্টের রিয়েল ইমেজ তৈরি করে, অপোজিটটা। বোঝা গেছে? এবারে এটা তো গেল সমতল দর্পণের ক্ষেত্রে, আর সমতল দর্পণ থেকে তো কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় সেরকম আসে না, তাহলে আমাদেরকে গোলীয় দর্পণ পড়তে হবে। আর গোলীয় দর্পণের ক্ষেত্রেও আমার রিয়েল সাইড থাকবে, ভার্চুয়াল সাইড থাকবে। চকচকে দিকটা হবে রিয়েল, আর ঘষা দিকটা হবে ভার্চুয়াল। তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে, অবতল দর্পণের ক্ষেত্রে কিরকম ভাবে কি হয় সেগুলো আমি এখন ডিসকাশন করব। ঠিক আছে? আচ্ছা চলো একটা আমি অবতল দর্পণের ক্ষেত্রে দেখিয়ে দিই।
দেখো এখন আমার এই যে অবতল দর্পণ, এটা হয়ে যাবে আমার রিয়েল সাইড, এটা হয়ে যাবে ভার্চুয়াল সাইড। এটা হয়ে যাবে আমার রিয়েল সাইড, এটা হয়ে যাবে আমার রিয়েল সাইড, এটা হয়ে যাবে আমার ভার্চুয়াল সাইড। ঠিক আছে, সাপোজ করো এখানে বস্তু আছে, এখানে বস্তু আছে, আর এটা হচ্ছে আমার ফোকাস, এটা হচ্ছে আমার বক্রতা কেন্দ্র। ঠিক আছে, এবার সাপোজ করো এই দিক থেকে একটা রশ্মি গেছে। ঠিক আছে, এরপর প্রতিফলনের পরে এই রশ্মিটা কোন দিক দিয়ে পাস করবে, প্রতিফলিত রশ্মিটা কোন দিক দিয়ে পাস করবে সেটা যদি আমাকে বুঝতে হয়, তাহলে আমাকে তো প্রতিফলিত রশ্মি ড্র করতে হবে। প্রতিফলিত রশ্মি ড্র করতে গেলে আমি জানি না প্রতিফলিত রশ্মি কোন দিক দিয়ে যাবে, তাহলে আমাকে প্রতিফলনের সূত্রটা আমাকে হোল্ড করাতে হবে। প্রতিফলনের সূত্র যদি আমাকে হোল্ড করাতে হয়, তাহলে আপতন কোণ প্রতিফলন কোণ ড্র করতে হবে। আবার আপতন কোণ প্রতিফলন কোণ ড্র করতে গেলে আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে, আর অভিলম্বটা অবশ্যই বক্রতা কেন্দ্র বরাবর হবে। ঠিক আছে, চলো বক্রতা কেন্দ্র বরাবর ড্র করলাম। তাহলে এইটা হয়ে গেল আমার আপতন কোণ, এটা হয়ে গেল আপতন কোণ। তাহলে এর সঙ্গে সমান করে আমাকে একটা প্রতিফলিত রশ্মি ড্র করতে হবে। এই যে হয়ে গেল প্রতিফলিত রশ্মি, কারণ এই কোণ আর এই কোণ সমান হচ্ছে। এবারে আরেকটা রশ্মি এই দিক বরাবর যেত, দিয়ে প্রতিফলনের পর সেটা এইদিকেই ব্যাক করতো। কারণ এই রশ্মিটা বক্রতা কেন্দ্রগামী হচ্ছে, এটাও বুঝতে পারলে। তাহলে এইখান থেকে যদি চোখ রাখি, আমার মনে হবে ঠিক করলাম। হ্যাঁ, এই তো ঠিক আছে, চলো। আর যেহেতু এই রশ্মিটা এই দিক থেকে গিয়ে এই দিকে ব্যাক করেছে, তাহলে আমি যদি চোখ এখানে রাখি, তাহলে আমার মনে হবে এই রশ্মিটা এই পয়েন্ট থেকে আসছে, এই রশ্মিটা আমার মনে হবে এই পয়েন্ট থেকে আসছে। বা তুমি যদি আরেকটু ভালো করে যদি বুঝতে চাও, তাহলে এদিক দিয়ে রশ্মি যাবে একটা। ঠিক আছে, আমাকে লম্ব ড্র করতে হবে এইদিকে। এটা হয়ে গেল আমার আপতন কোণ থিটা, এর সঙ্গে সমান করে আমাকে একটা প্রতিফলন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হবে। তাহলে করলাম, দিয়ে এইখানে যদি চোখ রাখি, তাহলে আমার মনে হবে এই রশ্মিটা এইখান থেকে আসছে। ঠিক আছে, এই তো হয়েছে। তাহলে এই যে অবজেক্টটা আমার দাঁড়ালো, এই যে অবজেক্টটা আমার হলো, এই অবজেক্টটা আমার কি হলো, রিয়েল সাইডে আছে, তাহলে রিয়েল অবজেক্ট হলো। আর এইখানে যে ইমেজ তৈরি হবে, এই ইমেজটা কোন সাইডে আছে, ভার্চুয়াল সাইডে আছে, তাহলে ভার্চুয়াল ইমেজ হলো। তাহলে এইভাবে আমি অবতল দর্পণের ক্ষেত্রে আমি বস্তু এবং তার প্রতিবিম্ব আঁকতে পারি। বুঝতে পারলে? তো আমি এই ছবিগুলো বারবার ধরে আঁকছি কারণটা, যাতে করে তোমাদের রিয়েল অবজেক্ট আর ভার্চুয়াল অবজেক্ট কোনটা, রিয়েল ইমেজ কোনটা, ভার্চুয়াল ইমেজ কোনটা, এটা যাতে ভালো করে বুঝতে পারো। এবারে এবারে সেম কাজটা আমি উত্তল দর্পণের ক্ষেত্রেও করতে পারি। এই সেম কাজটা আমি এবারে উত্তল দর্পণের ক্ষেত্রেও করতে পারি।
ঠিক আছে, সাপোজ করো একটা আলোক রশ্মি এই দিক বরাবর আসছিল, যদি যদি দর্পণ না থাকতো এই দিক আলোক রশ্মিটা মিট করতো। এই যে রশ্মি, কি বললাম বুঝতে পারলে? সাপোজ করো এটা হচ্ছে এর ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি। এবার প্রতিফলিত রশ্মিটাকে যদি আমাকে ড্র করতে হয় তাহলে আবার আপতন কোণ প্রতিফলন কোণ আঁকতে হবে। আপতন কোণ প্রতিফলন কোণ যদি আমাকে আঁকতে হয় তাহলে আমাকে আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে। এইখানেও আপতন বিন্দুতে অভিলম্ব ড্র করতে হবে। ড্র করলাম, এবারে এর সমান করে এই যে, তাহলে এইটা হয়ে গেল আমার অবজেক্ট, এটা হয়ে যাবে অবজেক্ট পি, এটা হয়ে গেল ইমেজ পি ড্যাশ। যেহেতু এইখানে ইমেজটা, এটা হয়ে গেল আমার রিয়েল সাইড, এটা হয়ে গেল আমার রিয়েল সাইড, এটা হয়ে গেল আমার ভার্চুয়াল সাইড। যেহেতু ইমেজটা রিয়েল সাইডে অবস্থান করেছে তাহলে ইমেজটা হয়ে গেল রিয়েল ইমেজ, আর এই অবজেক্টটা হয়ে গেল ভার্চুয়াল অবজেক্ট। ঠিক আছে, বাস এইরকম কিছু জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো যদি বুঝতে পারো তাহলে তুমি এমনি অঙ্কগুলো সলভ করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট নেক্সট নেক্সট। এবারে আমরা পড়বো রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন, আচ্ছা একটা কথা বলি, দাঁড়াও। দেখো তো, এটা হচ্ছে আমার মেরু পি, এটা হচ্ছে আমার মেরু পি, এটা হচ্ছে অবজেক্ট ও লিখতে পারো, এটা হচ্ছে আমার ইমেজ, এটাকে আই লিখতে পারো। আমরা অবজেক্ট ডিস্টেন্স সবসময় মেরু থেকে ক্যালকুলেট করব, আমরা অবজেক্ট ডিস্টেন্স সবসময় মেরু থেকে ক্যালকুলেট করব। তাহলে ইউ ইউ ইজ ইকুয়াল টু হবে বস্তু দূরত্ব। খেয়াল করবে ইউ ইজ ইকুয়াল টু হবে বস্তু দূরত্ব, বা ইউ কে আমি অবজেক্ট ডিস্টেন্সও লিখতে পারি, অবজেক্ট ডিস্টেন্স, আর ইউটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স। ঠিক আছে, বা তুমি এটাকে তুমি ওপি লিখতে পারো। ও ফর অবজেক্ট আর পি সমস্ত ডিস্টেন্স আমরা পোল থেকে ক্যালকুলেট করি, আর পোলকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি। ভি ভি ইজ ইকুয়াল টু হবে প্রতিবিম্বের দূরত্ব, ভি ইজ ইকুয়াল টু হবে প্রতিবিম্বের দূরত্ব, বা ভি কে আমরা লিখি ইমেজ ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স। কি বললাম বুঝতে পারলে?
ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব, ইউ মানে হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স, ভি মানে হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ভি মানে হচ্ছে ইমেজ ডিস্টেন্স। ঠিক আছে, তাহলে ইউ আর ভি সবসময় খেয়াল রাখবে, এই যে এই ইউ আর এই ভি সবসময় খেয়াল রাখবে। এবারে আমি এখানে লিনিয়ার ম্যাগনিফিকেশন পড়ছিলাম বা রৈখিক বিবর্ধন পড়ছিলাম। বিবর্ধন মানে কি? বিবর্ধনকে আমি এম দিয়ে প্রকাশ করি, বিবর্ধনকে আমি এম দিয়ে প্রকাশ করি। এম মানে হচ্ছে বস্তুর উচ্চতা ভাজিত, সরি, প্রতিবিম্বের উচ্চতা ভাজিত বস্তুর উচ্চতা। এম মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা ভাজিত বস্তুর উচ্চতা। খেয়াল রাখবে, এম মানে হচ্ছে ইমেজ হাইট বাই অবজেক্ট হাইট। তুমি এটাকে এইচ আই লিখতে পারো, এটাকে এইচ ও লিখতে পারো, আই ফর ইমেজ আর ও ফর অবজেক্ট। ঠিক আছে, এম এর আরেকটা ডেফিনেশন আছে, এম ইজ ইকুয়াল টু তুমি ভি বাই ইউ লিখতে পারো, এম ইজ ইকুয়াল টু তুমি ভি বাই ইউ লিখতে পারো। ভি মানে হচ্ছে তোমার প্রতিবিম্বের দূরত্ব, ইউ মানে হচ্ছে বস্তু দূরত্ব। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে তুমি লিখতে পারো, এটা হচ্ছে, দাঁড়াও, এম ইজ ইকুয়াল টু এইচ আই বাই এইচ ও, এটা একটা ফর্মুলা। এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ, এটা একটা ফর্মুলা। তুমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারো এম ইজ ইকুয়াল টু ভি বাই ইউ ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। খেয়াল রাখবে। এবার এই ফর্মুলাটা কোথা থেকে এলো, এটাও করা যেতে পারে। ঠিক আছে, দাঁড়াও, করে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, এই প্রমাণটা আমি করে দেখাচ্ছি, প্রমাণটা লাগবে না, কিন্তু প্রমাণটা আমি করে দেখাবো, চিন্তা নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে তুমি দেখো, এখান থেকে কিছু স্পেশাল কেস রয়েছে। বলছে যদি এম গ্রেটার দেন 1 হয়, তাহলে হাইট অফ ইমেজ বড় হবে হাইট অফ অবজেক্টের থেকে, তার মানে বিগ ইমেজ তৈরি হবে, তার মানে বিগ ইমেজ তৈরি হবে। যদি m ইজ ইকুয়াল টু যদি 1 হয়, m ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে এইচ আই ইজ ইকুয়াল টু এইচ হচ্ছে, এইচ আই ইজ ইকুয়াল টু এইচ হচ্ছে। দেখো, m যদি 2 হয়, তাহলে এইচ আই বাই এইচ ইজ ইকুয়াল টু 2, তাহলে এইচ আই ইজ ইকুয়াল টু 2h হচ্ছে। যদি m এর মানটা 1 অপেক্ষা বড় হয়, তাহলে এইচ আই বাই এইচ 1 অপেক্ষা বড় হবে, তাহলে এইচ আই এর মান অবশ্যই এইচ অপেক্ষা বড় হবে, এইচ আই এর মান অবশ্যই এইচ অপেক্ষা বড় হবে। অর্থাৎ ইমেজ হাইট বড় হবে অবজেক্ট হাইটের থেকে, বা প্রতিবিম্বের উচ্চতা বেশি হবে বস্তুর উচ্চতার থেকে, তাহলে বিগ ইমেজ তৈরি হবে। যদি m এর মান 1 হয়, তাহলে অবশ্যই এটা সমান হবে, তাহলে সেম সাইজের ইমেজ তৈরি হবে। আর যদি m এর মানটা 1 অপেক্ষা যদি ছোট হয়, যদি m এর মানটা 1 অপেক্ষা ছোট হয়, তাহলে অবশ্যই এইচ আই এর মানটা এইচ ও থেকে ছোট হতে হবে। তাহলে এইখানে এইচ আই অবশ্যই ছোট হবে এইচ ও থেকে, তাহলে স্মল ইমেজ তৈরি হবে, স্মল ইমেজ তৈরি হবে। কি বললাম বুঝতে পারলে? এবারে এই প্রমাণটা একটু করে দেখাই, ছাড়ো, প্রমাণটাই করে দেখাই। সাপোজ করো এইখানে একটি বস্তু রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র সি।
যে রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে যাবে সেই রশ্মিটা প্রতিফলনের পর অবশ্যই ফোকাস দিয়ে পাস করবে, আর যে রশ্মিটা বক্রতা কেন্দ্র দিয়ে যাবে যে রশ্মিটা এরকম ভাবে আপতিত হবে, তাহলে প্রতিফলিত রশ্মির পজিশনটা বা প্রতিফলিত রশ্মিটাকে যদি বের করতে হয় তাহলে আমাকে আপতন কোণ আর প্রতিফলন কোণ বের করতে হবে। আর আপতন কোণ আর প্রতিফলন কোণ বের করতে গেলে আপতন বিন্দুতে আমাকে অভিলম্ব ড্র করতে হবে। এখানে অভিলম্ব ড্র করলাম। এবারে আমাকে এর সমান করে প্রতিফলন কোণ ড্র করতে হবে, করেছি। তুমি লক্ষ্য করে দেখো রশ্মি দুটো এই পয়েন্টে মিট করেছে, মিট করেছে তো। এই ছবিটাকে একটু ক্লিন করা যেত, এক কাজ করে এই রশ্মিটাকে বাদ দিয়ে দাও। একটা রশ্মি একটা রশ্মিকে না তুমি এই দিকেই পাস করিয়ে দাও। ভুল করলাম মনে হচ্ছে, এটাকে বাদ দিয়ে দাও, এটাকে বাদ দিয়ে দাও। বুঝতে ছিল, ছাড়ো। ছবিটাকে ক্লিন রাখার জন্য আমি রশ্মিটাকে বাদ দিয়ে দিলাম, বুঝলে। এটা হচ্ছে আপতন কোণ থিটা, এটা হচ্ছে প্রতিফলন কোণ থিটা। যদি ত্রিকোণমিতি পড়া হয়ে থাকে, যদি ত্রিকোণমিতি পড়া হয়ে থাকে তাহলে এটার ক্ষেত্রে tan থিটা ক্যালকুলেট করো কত হচ্ছে। যদি ত্রিকোণমিতি পড়া হয়ে থাকে তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব মানে কি, এটা তো আমার অবজেক্ট, তাহলে এটা হচ্ছে হাইট অফ অবজেক্ট, আর এটা হচ্ছে বস্তু দূরত্ব, তাহলে এটা হয়ে যাবে ইউ। তাহলে tan থিটা মানে হবে হাইট অফ অবজেক্ট বাই ইউ। আবার ছোট ত্রিভুজটার ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব, লম্ব মানে এটা তো ইমেজ, তাহলে এটা হচ্ছে হাইট অফ ইমেজ, আর এটা তো প্রতিবিম্ব দূরত্ব, এটা হচ্ছে ভি, তাহলে এটা হচ্ছে এইচ আই বাই ভি। কি বললাম বুঝতে পারলে? ছোট ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু এইচ আই বাই ভি, বড় ত্রিভুজের ক্ষেত্রে tan থিটা ইজ ইকুয়াল টু এইচ ও বাই ইউ। তাহলে এই দুটোকে আমি যদি ইকুয়াল করে দিই, এই দুটোকে আমি যদি ইকুয়াল করে দিই, tan থিটা ইজ ইকুয়াল টু এইচ ও বাই ইউ আর tan থিটা ইজ ইকুয়াল টু এইচ আই বাই ভি, আমি যদি ইকুয়াল করে দিই তাহলে tan থিটা is equal to hi by u, sorry, hi by v is equal to ho by u. এখন m is equal to আমরা জানি height of image by height of object is equal to v by u, প্রমাণিত।
রে গুলোকে একটু অ্যারেঞ্জ করার জন্য গড়বড় হয়ে গেছিল একটু। যাই হোক, এটা যারা বুঝতে পেরেছো ভালো, না বুঝতে পারলে ত্রিকোণমিতি নিশ্চয়ই হয়নি। তো এই প্রমাণটা পরীক্ষাতে আসে না, যারা ত্রিকোণমিতি জানো বা বোঝো তাদের জন্য আমি এটা একটু করে দেখালাম। ঠিক আছে, বাস এইটুকু জিনিস করলেই হবে। এই রেটাকে ঠিক আছে, এখন নোট ডাউন করো আগে। শোনো, বলছি প্রমাণটা যদি বুঝতে পারো তাহলে ঠিক আছে, যারা যারা বুঝতে পারোনি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, প্রমাণটা কিন্তু পরীক্ষাতে আসবে না, বেশি মাথা ঘামাতে যাবে না। যেটা ইম্পর্টেন্ট বলছি সেটাই কিন্তু করবে, যেটা ইম্পর্টেন্ট বলছি না সেটা কিন্তু করার দরকার নেই। ঠিক আছে, আমি আবার বলছি, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা বের করেছি, ছোট ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা বের করেছি। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। ঠিক আছে, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে ট্যান থিটা বের করলাম, দিয়ে ট্যান থিটা গুলোকে ইকুয়াল করে দিলাম। আর আমরা জানি এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, দিয়ে এইচ আই বাই এইচ ও করে আমি ভি বাই ইউটা অ্যান্সার মিলে গেছে আর কি। তো আমার ছবিটা আঁকতে অসুবিধা হয়েছিল, তাই জন্য একটু গড়বড় হয়ে গেল। তোমরা চাইলে যদি তোমরা রে ডায়াগ্রাম ভালো করে বুঝে থাকো, দেখো আমাকে স্মার্ট বোর্ডে তো অনেক ফাংশন আছে, এগুলো অপারেট করতে করতে একটু এখনো অতটা হয়তো অভ্যস্ত হয়নি, তার জন্য দেরি হলো। তো তোমরা খাতা পেনে যখন করবে কিন্তু ক্লিন ভাবে কিন্তু ডায়াগ্রাম ড্র করবে। ঠিক আছে, আর ডায়াগ্রাম যদি এতক্ষণে আশা রাখছি তোমরা ডায়াগ্রাম ড্র করতে শিখে গেছো। আর ডায়াগ্রাম যদি ড্র করতে শিখে যাও তাহলে কিন্তু এইগুলো ইজিলি করতে পারবে, এক দুবার শুধু প্র্যাকটিস করবে তাহলে কিন্তু। দেখো এখনো পর্যন্ত আমি কি কিছু মুখস্থ রাখা করিয়েছি? সব কটা জিনিসই তো তোমাকে মোটামুটি বোঝানো হয়েছে। এবারে তুমি এক দুবার যদি প্র্যাকটিস করে নাও তাহলে এগুলো ইজিলি বুঝতে পারবে, ইজিলি করতেও পারবে। সুতরাং এগুলো নিয়ে বেশি প্যানিক করার দরকার নেই। রৈখিক বিবর্ধন মানে বুঝতে পেরেছো? রৈখিক বিবর্ধন মানে হচ্ছে এম ইজ ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। বিবর্ধন মানে কি? মানে কত বড় প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বিবর্ধন মানেই তো তাই, এটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি। ঠিক আছে, এম দিয়ে প্রকাশ করেছি, তো এই বিবর্ধনকে আমরা ম্যাগনিফিকেশন বলি, এটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি। এটাকে আমরা ম্যাগনিফিকেশন বলি। আর রৈখিক কথাটার মানে হচ্ছে লিনিয়ার। ঠিক আছে, রৈখিক কথাটার মানে হচ্ছে লিনিয়ার। রৈখিক বিবর্ধন মানে হচ্ছে লিনিয়ার ম্যাগনিফিকেশন। রৈখিক বিবর্ধন তার ক্ষেত্রেই হয় যখন বস্তুটা লিনিয়ার হবে, বস্তুটা সোজা হবে, স্ট্রেট হবে। বোঝা গেছে? তো লিনিয়ার ম্যাগনিফিকেশন কোথায় লাগবে না, যখন বস্তুটা স্ট্রেট হবে, সোজা হবে। পয়েন্ট নাম্বার 1। ম্যাগনিফিকেশন মানে কি? বিবর্ধন। ম্যাগনিফিকেশন মানে কি? ম্যাগনিফাইড ইমেজ বা বিবর্ধিত প্রতিবিম্ব কখন বলবো? যখন বস্তুটা প্রতিবিম্বের থেকে ছোট হবে, অর্থাৎ প্রতিবিম্বটা যদি বস্তুর থেকে বড় হয়। যদি প্রতিবিম্বটা বস্তুর থেকে যদি বড় হয়, যদি কোনো একটা দর্পণ বস্তু অপেক্ষা বড় প্রতিবিম্ব তৈরি করতে পারে, তাহলে সেটাকে বিবর্ধিত প্রতিবিম্ব বলা হয়। তাই জন্য দেখো না, এম যদি একের থেকে বড় হয় তাহলে এইচ আই বড় হবে এইচ ওর থেকে। এম যদি এক অপেক্ষা যদি বড় হয় তাহলে এইচ আই বড় হবে এইচ ওর থেকে, অর্থাৎ ইমেজের হাইটটা অবজেক্টের হাইট অপেক্ষা বেশি হবে। সেটা হচ্ছে বিগ ইমেজ তৈরি হচ্ছে বা ম্যাগনিফাইড ইমেজ তৈরি হচ্ছে। ঠিক আছে, এটাকে বিবর্ধিত প্রতিবিম্ব বলা হয়। এটাকে এটাকে তুমি বিবর্ধিতও বলতে পারো। সেম সাইজ মানে সমান আকারের বলতে পারো। স্মল ইমেজ মানে ক্ষুদ্র প্রতিবিম্ব বলতে পারো। ঠিক আছে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। আর 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 হ্যাঁ, এম এর সাইনটা একটা জিনিস খেয়াল করবে, প্রধান অক্ষের সঙ্গে ওপরের দিকের ডাইরেকশন গুলোকে, দাঁড়াও, প্রধান অক্ষের ওপরের দিকের ডাইরেকশনটাকে আমরা পজিটিভ বলে কল্পনা করি, আর নিচের ডাইরেকশনটাকে আমরা নেগেটিভ বলে কল্পনা করি। এটাকে আমরা পজিটিভ ধরি, এটাকে আমরা পজিটিভ ধরি, আর এটাকে আমরা নেগেটিভ ধরি। দেখো এখানে অবজেক্টটা উপরের দিকে আছে, তাহলে এই জোটা হয়ে যাবে আমার পজিটিভ। এখানে ইমেজটা নিচের দিকে মুখ করে আছে, তাহলে এই চাইটা হয়ে যাবে আমার নেগেটিভ। আমি এটাকে আরেকবারটি বোঝাচ্ছি, দাঁড়াও।
এটা হচ্ছে ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে বস্তু, বস্তু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে এলো, দিয়ে প্রতিফলনের পর সেটা অবশ্যই ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে পাস করবে। আরেকটা রশ্মি বক্রতা কেন্দ্র দিয়ে গেল, সেটা প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে, সেটা প্রতিফলনের পর বক্রতা কেন্দ্র দিয়েই পাস করবে। তুমি এখন লক্ষ্য করে দেখো, মাথা থেকে দুটো রশ্মি বেরিয়েছিল, আর এই রশ্মি দুটো এইখানে মিট করলো। মাথা থেকে যে দুটো রশ্মি বেরিয়েছিল সেই দুটো রশ্মি অবতল দর্পণ কর্তৃক প্রতিফলনের পর এইখানে মিট করলো। তাহলে এইখান থেকে বুঝতে পারলাম যে প্রতিবিম্বের মাথাটা অবশ্যই এই পয়েন্টে তৈরি হবে, অর্থাৎ নিচের দিকে তৈরি হবে। তাহলে এইখানে লক্ষ্য করে দেখো, এটা তো হচ্ছে হাইট অফ অবজেক্ট, আর এর সাইনটা হয়ে গেল পজিটিভ, কারণ আপওয়ার্ড দিকে আছে বলে। এটা তো ইমেজ, এটা হয়ে যাচ্ছে হাইট অফ ইমেজ, আর যেহেতু এর মাথাটা নিচের দিকে রয়েছে তাহলে এই চাইটা হয়ে যাবে নেগেটিভ। এখন এম, আমি ঠিক আছে, এখন এম ইজ ইকুয়াল টু কি হচ্ছে, হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। এখন এমটা হচ্ছে পজিটিভ, সরি, হাইট অফ ইমেজটা হয়ে গেছে পজিটিভ, হাইট অফ অবজেক্টটা হয়ে গেছে নেগেটিভ। তাহলে এমটা হয়ে গেছে আমার নেগেটিভ। হাইট অফ, সরি আমি ভুলভাল করছি, হাইট অফ ইমেজটা হয়ে গেছে আমার নেগেটিভ, অবজেক্টটা হয়ে গেছে আমার পজিটিভ। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়, তাহলে এমটা হয়ে গেছে নেগেটিভ। তাহলে আমি এখান থেকে বুঝতে পারলাম এম নেগেটিভ তখনই হবে যখন ইমেজ আর অবজেক্ট অপোজিট নেচারের হবে। এম নেগেটিভ তখনই হবে যখন ইমেজ আর অবজেক্ট অপোজিট সাইনের হবে বা অপোজিট নেচারের হবে। তাহলে এম নেগেটিভ কি রিপ্রেজেন্ট করছে, এম নেগেটিভ রিপ্রেজেন্ট করছে, এম নেগেটিভ কি রিপ্রেজেন্ট করছে, এম নেগেটিভ রিপ্রেজেন্ট করছে এইচ আই and HO have opposite sign, opposite সাইন মানে একটা পজিটিভ হলে অন্যটা নেগেটিভ হবে। অর্থাৎ মাথা যেদিকে, অবজেক্টের মাথা যেদিকে থাকবে, ইমেজের মাথা কিন্তু তার অপোজিট দিকে থাকবে। বোঝা গেছে? তাহলে এম নেগেটিভ কি প্রকাশ করছে, এম নেগেটিভ আমার প্রকাশ করছে, এম যদি নেগেটিভ হয়, এম যদি নেগেটিভ হয় বা এম যদি এক অপেক্ষা যদি ছোট হয়, না এম নেগেটিভই লিখি, এম যদি নেগেটিভ হয় তাহলে এটা প্রকাশ করছে অবশীর্ষ প্রতিবিম্ব, অবশীর্ষ প্রতিবিম্ব, বা এটাকে ইংরেজিতে বলে ইনভার্টেড ইমেজ, এটাকে ইংরেজিতে বলে ইনভার্টেড ইমেজ। অন্যদিকে এম যদি পজিটিভ হয়, অন্যদিকে এম যদি হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট যদি দুটো যদি সেম নেচারের হয়, দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ যদি হয়, তাহলে এমটা কি হয়ে যাবে, এমটা পজিটিভ হয়ে যাবে। আর এম পজিটিভ কি প্রকাশ করছে, এম পজিটিভ প্রকাশ করছে
দুটোই পজিটিভ, মানে দুটোরই মাথা উপরের দিকে, নেগেটিভ মানে দুটোরই মাথা নিচের দিকে। তাহলে এইটাকে প্রকাশ করছে সমশীর্ষ প্রতিবিম্ব, এটা প্রকাশ করছে সমশীর্ষ প্রতিবিম্ব বা ইরেক্ট ইমেজ, খেয়াল থাকে যেন। তাহলে এম নেগেটিভ কি প্রকাশ করছে, এম পজিটিভ কি প্রকাশ করছে, এম এক অপেক্ষা বড় কি প্রকাশ করছে, এম এক অপেক্ষা ছোট কি প্রকাশ করছে, এম একের সমান কি প্রকাশ করছে। তুমি দেখো এম যদি এক অপেক্ষা বড় হয় তাহলে বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হবে বা বিগ ইমেজ তৈরি হবে। এম যদি একের সঙ্গে সমান হয় তাহলে সেম সাইজের প্রতিবিম্ব তৈরি হবে বা সমান আকৃতির প্রতিবিম্ব তৈরি হবে। এম যদি এক অপেক্ষা ছোট হয় তাহলে এইচ আই এইচ ও অপেক্ষা ছোট হবে বা ক্ষুদ্র প্রতিবিম্ব তৈরি হবে। অন্যদিকে এম যদি পজিটিভ হয় তাহলে দুজনের সাইন কিন্তু সেম নেচারের হবে। এম পজিটিভ মানে দুজনের সাইন কিন্তু আমার সেম নেচারের হবে, ঠিক আছে। এম পজিটিভ মানে দুজনের সাইন কিন্তু আমার সেম নেচারের হবে, মানে সমশীর্ষ প্রতিবিম্ব। এইচ আই পজিটিভ হলে এইচ ও পজিটিভ হবে, এইচ আই নেগেটিভ হলে এইচ ও নেগেটিভ হবে। মানে অবজেক্ট যদি পজিটিভ হয় অর্থাৎ অবজেক্ট যদি উপরের দিকে মাথা করে থাকে তাহলে ইমেজও কিন্তু উপরের দিকে মাথা করেই থাকবে, ঠিক আছে। আবার এইচ আই যদি নেগেটিভ হয় তাহলে এইচ ও নেগেটিভ হবে, অর্থাৎ অবজেক্ট যদি নিচের দিকে মাথা করে থাকে তাহলে ইমেজটাও নিচের দিকে মাথা করে থাকবে, অর্থাৎ অবজেক্টের মাথা আর ইমেজের মাথা সেম দিকে তৈরি হবে। তাই জন্য এটাকে সমশীর্ষ প্রতিবিম্ব বলা হচ্ছে বা এম পজিটিভ ইরেক্ট ইমেজকে প্রকাশ করছে। অন্যদিকে এম যদি নেগেটিভ হয়, এম নেগেটিভ কি প্রকাশ করছে, এইচ আই আর এইচ ও অপোজিট নেচারের হচ্ছে। তুমি এখান থেকে এটা করতেই পারো যে এটা যদি পজিটিভ হয় তাহলে এটা কিন্তু আমার নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে এইচ আই আর এইচ ও অপোজিট নেচারের হচ্ছে, একটা পজিটিভ হলে অপরটা নেগেটিভ হবে, অর্থাৎ ইমেজের মাথা যেদিকে অবজেক্টের মাথা কিন্তু তার অপোজিট দিকে হবে, বা অবজেক্টের মাথা যেদিকে ইমেজের মাথা কিন্তু তার অপোজিট দিকে হবে। তাহলে এটা কিন্তু আমার অবশীর্ষ প্রতিবিম্ব তৈরি করেছে, মানে দুজনের মাথা কিন্তু সেম দিকে হবে না, দুজনের শীর্ষ অর্থাৎ মাথা কিন্তু সেম দিকে হবে না, এটা আমার ইনভার্টেড ইমেজ। বোঝা গেছে? তাহলে এম এর মান এক অপেক্ষা বড় হলে কি হয়, এম এর মান একের সঙ্গে সমান হলে কি হয়, এম এর মান একের থেকে ছোট হলে কি হয়, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে যেন, ঠিক আছে। আবার এই জিনিসটা এম নেগেটিভ আর এম পজিটিভ খুব ইম্পর্টেন্ট, দাগ দিয়ে দিলাম, এগুলো কিন্তু ভালোভাবে রেডি করবে। এইগুলো যদি বুঝতে পারো তাহলেই এর পরের ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। এর পরের ক্লাসে আমরা উত্তল দর্পণ এবং অবতল দর্পণের ডিফারেন্ট অবজেক্ট পজিশনের জন্য আমরা ইমেজের পজিশন বের করব, ইমেজের নেচার বের করব। আরেকটা লেকচার হলে আমাদের প্রতিফলন পার্টটা কিন্তু পুরোপুরি শেষ হবে। আমি বুঝতে পারছি লেকচার বড় হচ্ছে, কিন্তু বোঝাটাতে যদি একবার ভালো করে ফোকাস করো তাহলে কিন্তু আর তোমাকে লং টার্মের জন্য কষ্ট করতে হবে না। আমি কি বলেছিলাম যে আলোটা এমন করে পড়াবো যাতে করে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হয়। আর তুমি দেখবে যদি লেকচারগুলো ভালো করে নাও, 2 বছর পরে আমাকে থ্যাংক ইউ তুমি জানাতে বাধ্য হবে। বিশ্বাস করো, এখন এইভাবে যদি ভালো করে পড়ো 12-এর রাস্তাটা কিন্তু খুবই ইজি হবে। প্লাস যদি একটু হাইয়ার লেভেলে অঙ্ক করো তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তখন আমি তোমাদেরকে অঙ্কগুলো করাবো, দেখবে তখন মনে বলবো আমি ক্লাস 10-এ পড়িয়েছিলাম, দেখো আজকে এটা কাজে লাগছে, ঠিক আছে। তো চলো আজকের কথা আর বাড়াবো না, আজকের লেকচার এখানে আমি এন্ড করছি, আজকে এখানেই বাই।